মাথায় আঘাত নয়, আবু সাইদের মৃত্যু ছররা গুলিতে রক্তক্ষরণে ফরেনসিক চিকিৎসক। নির্বাচন ব্যবস্থা সংস্কারের সুপারিশ করব, বাস্তবায়নের দায়িত্ব আমাদের নয়, বলছেন বদিউল আলম মজুমদার। জানাবো বিএনপি ও জামায়াতের অভিমত, নির্বাচন যৌক্তিক সময়ের মধ্যেই হওয়া উচিত। এমনিতেই আওয়ামী লীগ ধ্বংস হয়ে যাবে, বলছেন সোহেল তাজ। এবং সর্বশেষ জানাবো বারবার মূর্ছা যাচ্ছে নিহত সেনা কর্মকর্তা তানজিমের বৃদ্ধ মা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মাথায় আঘাত নয়, আবু সাইদের মৃত্যু ছররা গুলিতে রক্তক্ষরণে ফরেনসিক চিকিৎসক। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু সাইদ ছররা গুলির আঘাতে রক্তক্ষরণে মারা গেছেন বলে ফরেনসিক চিকিৎসক জানিয়েছেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক রাজিবুল ইসলাম দ্য ডেইলি স্টারকে কথা নিশ্চিত করেছেন। আবু সাইদের মর্ধের ময়নাতদন্ত তিনি সম্পন্ন করেছেন। গত 16 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের বিক্ষোভ পুলিশ গুলি চালালে নিহত হন আবু সাইদ। তার মর্ধ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল নেওয়া হয়। সম্প্রতি তার ময়নাতদন্তের প্রতিবেদনের একটি কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকে প্রতিবেদনটি উল্লেখ করে আবু সাইদ মাথায় আঘাতের কারণে মারা গেছেন বলে দাবি করেন। বিষয়টি নজরে আসার পর আজ দ্য ডেইলি স্টারের সঙ্গে বিষয়ে বিস্তারিত কথা বলেন ডক্টর রাজিবুল ইসলাম। তিনি বলেন, ময়নাতদন্ত প্রতিবেদনে কোথাও উল্লেখ করেনি যে মাথায় আঘাতের কারণে আবু সাইদের মৃত্যু হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন আছে, কিন্তু সেটি তার মৃত্যুর কারণ নয়। এই ফরেনসিক চিকিৎসক বলেন, অসংখ্য ছড়ার গুলির আঘাতে আবু সাইদের শরীরের ভেতরে রক্তক্ষরণ হয় এবং তার অভ্যন্তরীণ অঙ্গের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া আপনারা দেখেছেন যে সাইদ ডান পায়ে হাত দিয়ে পড়ে গিয়েছিলেন, তার ডান উরুতেও ছড়া গুলি লেগেছিল। সেখানে ফিমোরাল আর্টারি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়। তলপেটেও গুলির আঘাত ও রক্তক্ষরণ পেয়েছি। এসব আঘাতের কারণে শক ও রক্তক্ষরণের কারণে আবু সাইদের মৃত্যু হয়েছে। তিনি আরো বলেন, তার মাথায় একটা আঘাতের চিহ্ন পেয়েছে। আঘাতটা থেতলে যাওয়ার মতো কিছু, পড়ে গিয়ে বা আঘাতে হতে পারে। এটা মেজর হেড ইনজুরি মনে হয়নি। হেড ইনজুরিতে মৃত্যু হলে ব্রেইনে রক্তক্ষরণ হতো, যেটা সাইদের ক্ষেত্রে হয়নি। রিপোর্টে কোথাও বলা হয়নি ব্রেইনে রক্তক্ষরণ বা ফ্র্যাকচারের বিষয়ে। আমরা তার শরীরে পুরোটা খুঁটিয়ে দেখেছি। এই চিকিৎসক বলেন, আবু সাইদের ময়নাতদন্ত প্রতিবেদনে মাথায় আঘাতের বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্য চাপ দেওয়া হয়েছিল, যেন জনসমক্ষে এটি প্রকাশ পায় যে তিনি মাথায় আঘাতের কারণে মারা গেছেন। ডক্টর রাজিবুল ইসলাম বলেন, প্রতিবেদনটি বেশ কয়েকবার চাপ দিয়ে পরিবর্তন করা হয়েছে। অবশেষে গত 23 জুলাই প্রতিবেদন দাখিল ও গৃহীত হয়েছে। রংপুর মেট্রোপলিটন তৎকালীন পুলিশ কমিশনারের কাছে প্রতিবেদন দাখিল করা হয়েছিল বলে জানান তিনি। ফরেনসিক চিকিৎসক রাজিবুল বলেন, আবু সাইদের মাথায় অভ্যন্তরীণ কোনো রক্তক্ষরণ হয়নি, এমনকি তার মাথায় কোনো হাড় ভাঙা বা ফ্র্যাকচারও ছিল না। এটি এখন বিচারিক বিষয় এবং তিনি আদালতের কাছে ব্যাখ্যা দেবেন বলে জানান। বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন নিয়ে আমি আদালতে আমার বক্তব্য জানাবো। নির্বাচন ব্যবস্থা সংস্কারের সুপারিশ করব, বাস্তবায়নের দায়িত্ব আমাদের নয়, বলছেন বদিউল আলম মজুমদার। অন্তর্বর্তী সরকার গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, দেশের নির্বাচনী ব্যবস্থার সব দিক পর্যালোচনা করে তার ভিত্তিতে আমরা সংস্কার প্রস্তাবনা সুপারিশ প্রণয়ন করব, তবে এটা বাস্তবায়নের দায়িত্ব আমাদের নয়। বদিউল আলম মজুমদার বলেন, আমাদের 90 দিন সময় দেওয়া হয়েছে 1 অক্টোবর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত। এর সময়ের মধ্যে সংস্কার সম্ভব হবে কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সংস্কারের কার্যক্রম নির্ধারণ হবে, সংলাপের মাধ্যমে একটা রোডম্যাপ তৈরি হবে। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, 1.5 বছরের মধ্যে সংস্কার করে অন্তর্বর্তী সরকারের নির্বাচন দেবে বলে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে বলেছেন সেনাপ্রধান। এই সময়ের মধ্যে সংস্কার করে নির্বাচন সম্ভব কিনা প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার বলেন, এটা আমার জানার কথা নয়। আমার ধারণা সরকার ও রাজনৈতিক দলের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়েই এটা নির্ধারিত হবে। আমার এই ব্যাপারে কিছুই করার নেই। পরে আরেকজন সাংবাদিক আবার প্রশ্ন করেন, এই সময়ের মধ্যে সংস্কার সম্ভব কিনা। জবাবে বদিউল আলম মজুমদার বলেন, আমি জানি না, আমি মনে করি যে এটা দীর্ঘায়িত হবে। রাজনৈতিক দল ও সরকারের মধ্যে সংলাপ হবে, একটা রোডম্যাপ তৈরি করে তার ভিত্তিতে বোধহয় সম্মিলিতভাবে সিদ্ধান্ত হবে। নির্বাচন কমিশনের সংস্কার তো এই সময়ের মধ্যে করতে হবে। এই সময়ের মধ্যে আপনারা কি কি সংস্কার করছেন? আমার প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার বলেন, সব নির্বাচনী ব্যবস্থা নিয়ে, নির্বাচনী ব্যবস্থার সব দিক নিয়ে আমরা পর্যালোচনা করব এবং তার ভিত্তিতে সুপারিশ প্রণয়ন করব। এটা বাস্তবায়নের দায়িত্ব আমাদের নয়। 90 দিন আমাদের সময় দেওয়া হয়েছে। বিএনপি ও জামায়াতের অভিমত, নির্বাচন যৌক্তিক সময়ের মধ্যে হওয়া উচিত। সেনাপ্রধান 18 মাসের মধ্যে নির্বাচনের বিষয়ে যে মন্তব্য করেছেন সে বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,
তারা মনে করে নির্বাচন যৌক্তিক সময়ের মধ্যে হওয়া উচিত। নির্বাচন যত দ্রুত হবে ততই জাতির জন্য মঙ্গল হবে। সংস্কার প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ জরুরি, সেজন্য নির্বাচনের দরকার। জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, সেনাপ্রধান হিসেবে তার অবজারভেশন তো ওনার কাছে, ওনার বিবেচনা থেকে বলেছেন, তা নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। তবে আমরা যেটা বলেছি, খুব লম্বা সময়ও নয়, স্বল্প সময়ও নয়, শুধু একটা নির্বাচন সুষ্ঠু করতে যেটুকু সংস্কার প্রয়োজন সেটুকু করতে যে সময় নিয়ে সময়টুকু নেওয়া উচিত। 3 মাস ঘন্টা বেঁধে দেওয়ার মতো ম্যাচিউরিটি এখনো আসেনি। পরিস্থিতি আমরা আরেকটু পরে গেলে হয়তো নির্দিষ্ট দিনের কথা বলতে পারবো, আরেকটু দেখতে হবে। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকারের মাত্র 1.5 মাস সময় হলো, অনেকগুলো সংস্কার প্রয়োজন নির্বাচনে সুষ্ঠু করার জন্য। আরেকটি কথা হলো যে রাষ্ট্র সংস্কার অনেকগুলো, সেগুলো একটা নির্বাচিত জনপ্রতিনিধিরা করতে পারবে, কিন্তু অরাজনৈতিক এই অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হলো একটা সুষ্ঠু নির্বাচনের জন্য ন্যূনতম যে সংস্কারটুকু দরকার। জনপ্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো অকেজো হয়ে আছে। এই জায়গাতে হাত দিতে যেটুকু সময় লাগে সেটুকু সময় দেওয়াই উচিত, তাহলে জাতি বুঝতে পারবে কোন সময় গ্রহণযোগ্য। এখানে মাস, দিন, ঘন্টার চেয়ে পরিস্থিতিটা হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটুকুকেই আমরা যৌক্তিক বলে মিন করেছি। এমনিতেই আওয়ামী লীগ ধ্বংস হয়ে যাবে বলছেন সোহেল তাজ। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা প্রসঙ্গে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে না। হত্যা, গুম, খুন, দুর্নীতির সঠিক বিচার হলে এমনিতেই আওয়ামী লীগের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে। কনক সারোয়ার জানতে চান, দায়িত্ব নেওয়ার 5 মাসের মাথায় কেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন সোহেল তাজ। জবাবে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার সময় আমি ইন্সপায়ার্ড ছিলাম যে বাংলাদেশে একটি গুণগত চেঞ্জ আসবে, একটা সিস্টেমিক চেঞ্জ আসবে। আমি সেই বিশ্বাস থেকে ইলেকশন করেছিলাম, প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম। সোহেল তাজ বলেন, বাট আই ফিল কমপ্লিটলি বিট্রেড। আমি আস্থা রেখেছিলাম আমাদের প্রধানমন্ত্রীর উপর। শি বিট্রেড মি, শি বিট্রেড দ্য পার্টি আওয়ামী লীগ, শি বিট্রেড বাংলাদেশ। শেখ হাসিনা আমার সঙ্গে, আওয়ামী লীগের সঙ্গে এবং বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তিনি আরো বলেন, বিকজ আমরা যে দিন বদলের সনদ, যেটা আমরা মানুষের কাছে প্রতিজ্ঞা করেছিলাম করব, সেটা করতে হলে প্রথম 6 মাসে সেই চিত্র পাওয়া যেত, কিন্তু আমরা তো সেদিকে যাইনি, বরং গতানুগতিক পলিটিক্যাল কালচার মেনটেন করে আমরা সেটাকে আরো ধ্বংসের পথে। এছাড়া 1 ঘন্টা 4 মিনিট 58 সেকেন্ডের দীর্ঘ আলাপচারিতায় সোহেল তাজ নানা বিষয় নিয়ে কথা বলেছেন জেল হত্যা নিয়ে, বিডিআর বিদ্রোহ নিয়ে, আওয়ামী লীগ সরকারের দুর্নীতি, বদলি বাণিজ্য, ক্ষমতার বাইরে থাকলে এক হাসিনা, ক্ষমতায় গেলে হাসিনার বদলে যাওয়া, জুলাই অভ্যুত্থানে গণহত্যার পরও নিজের বোনের আওয়ামী লীগে থাকা এবং দল হিসেবে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে। বারবার মূর্ছা যাচ্ছে নিহত সেনা কর্মকর্তা তানজিমের বৃদ্ধ মা। কক্সবাজারের চকরিয়া উপজেলা যৌথ বাহিনীর অভিযানে ডাকাতের ছুরিকাঘাতে প্রাণ হারানো লেফটেন্যান্ট মোহাম্মদ তানজিম সারোয়ার নির্জনকে টাঙ্গাইলে দাফন করা হয়েছে। বিকেলে জানাজা শেষে সদর উপজেলার করের বেদকা গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়। তরুণ এই সেনা কর্মকর্তাকে হারিয়ে গ্রামে মাতম চলছে। তানজিমের মামাতো ভাই মীর পলাশ জানান, ছোটবেলা থেকেই তানজিমের ইচ্ছা ছিল সেনা কর্মকর্তা হওয়ার। তার সেই ইচ্ছা পূরণ হয়েছিল, কিন্তু ডাকাতের আক্রমণে সব শেষ হয়ে গেল। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।